ছত্রপতি শিবাজী মহারাজ এক চোর ছিল, ডাকাত ছিল, লুটেরা ছিল। সে নিজের থেকে শক্তিশালী মোগলদের সাথে খোলা ময়দানে যুদ্ধ করতে পারত না, সেই জন্য সে লুকিয়ে লুকিয়ে আক্রমণ করত। আজও ইন্টারনেটে কিবোর্ড যোদ্ধারা অশিক্ষিত মন্তব্য করতেই থাকে। ভুলটা তাদের নয়, ভুলটা আমাদের পাঠ্যক্রমে রয়েছে। কেননা মহারাষ্ট্রে ছত্রপতি শিবাজী মহারাজ ভগবানের সমান, কিন্তু রাজ্য সরকারের বইয়ের বাইরের প্রত্যেক বই থেকে তিনি হারিয়ে গেছেন। আমরা যখন স্কুলের ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করলাম স্কুলে ছত্রপতি শিবাজী মহারাজের বিষয়ে কি শেখানো হয়েছে, উত্তরটা আতঙ্ক হওয়ার মতন। লোকেদের ছোটবেলা থেকে এটাই পড়ানো হয়েছে যে মারাঠা ও মোগলদের মধ্যে কোনো অন্তর ছিল না, দুজনেই নিজের নিজের রাজ্যের জন্য লড়াই করেছিল, নিজের সুবিধা দেখেছিল, তো দুজনেই সমান হলো। ঠিক, পার্থক্য এতটাই যে মোগলরা বেশি সাফল্য পেয়েছিল, ওদের প্রভাব বেশি গভীর ছিল। সেই জন্যই ওদের ইতিহাস পড়ানো হয় সমস্ত বাচ্চাদের। আমাদের টেক্সট বুকেতে কি হওয়া উচিত এটা নির্ধারণ করা ঐতিহাসিকবিদদের এটাই মান্যতা। চলুন আজ এইরকমই ঐতিহাসিকবিদদের ভ্রান্তি ভাঙা হোক সত্যের সাথে। বুঝবো যে ছত্রপতি শিবাজী মহারাজ শুধু মহারাষ্ট্রের জন্য নয়, গোটা ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল, সেটাও 3টি পয়েন্টেতে, যেটাতে ওনার পুরো প্রভাব শুধু মহারাষ্ট্রেতে নয়, ভারতের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম অবধি ছড়িয়ে পড়েছিল। আর উনি ভারতকে সোজাসুজি বাঁচিয়েছিল। শুরু এই ম্যাপটা দিয়ে করা হলো। আপনি এই ম্যাপ প্রত্যেক ইতিহাস ভূগোল বই দেখেছেন। ভারত একটা দেশ, ও ভারতের এই ম্যাপটা হতো না যদি ছত্রপতি শিবাজী মহারাজ না হতেন। ভাবুন, আজকের ভারতের একদিক থেকে মোগল, একদিক থেকে নিজাম, একদিক থেকে পর্তুগিজ, একদিক থেকে ইংরেজ, একদিক থেকে ফ্রেঞ্চ অ্যাটাক করতো। তো যে ইংরেজরা আমাদের ওপর 200 বছর রাজত্ব করেছিল, তারা 17th সেঞ্চুরিতে ভারতকে কবজা করতে চেয়েছিল। তখন তাদেরকে আটকে ছিল কে? ছত্রপতি শিবাজী। ছত্রপতি শিবাজী মহারাজ না হতো তো পর্তুগিজ ও মোগলরা মিলে এই দেশটাকে ধ্বংস করে দিত। পর্তুগিজদের নৌবাহিনী খুবই শক্তিশালী ছিল, আর মোগলদের স্থলে প্রচুর শক্তি ছিল। এই দুই শক্তির ওপরে ছিল ছত্রপতি শিবাজী মহারাজের বুদ্ধি। ছত্রপতি শিবাজী মহারাজ যেটা দমে উনি পর্তুগিজের সাথে সুবিধাজনক সম্পর্ক তৈরি করেছিলেন। ছত্রপতি মহারাজ জানতেন পর্তুগিজরা বিশ্বাসযোগ্য নয়, তারা আমাদের নিজেদের কেউ নয়, কিন্তু তাদের শত্রু বানানোটাও কোনো প্রয়োজন নেই। তো ছত্রপতি শিবাজী মহারাজ কি করেছিলেন? উনি তো চুক্তিবদ্ধ হয়েছিলেন পর্তুগিজরা মারাঠাদের বিরুদ্ধে মোগলদের সঙ্গ দেবে না, মানে ছত্রপতি শিবাজী মহারাজ না থাকতেন তাহলে আলাদা আলাদা কোণ থেকে দেশটাকে খাবলে খেত। হয়তো আপনারা লক্ষ্য করেছেন ভারতের দক্ষিণে যত প্রাচীন মন্দির রয়েছে, অতটা প্রাচীন মন্দির ভারতের উত্তরে দেখা যায় না। কারণ হচ্ছে একটা, পরিচয় মিটিয়ে দেওয়ার চেষ্টা। এই মূর্তি পুজোর বিরোধিতার জন্য অনেক মন্দির ধ্বংস করা হয়েছে, যার মধ্যে কাশীর জ্ঞানবাপী এবং শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরাও পড়ে। এই বিষয়ে আমরা অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এই একই ঘটনা গ্রিসেও হয়েছিল। গ্রিসের ইনসেন্ট কালচার শেষ হয়ে গেছে, কিন্তু উত্তর ভারত থেকে হওয়া আক্রমণ প্রত্যেকবার ছত্রপতি শিবাজী মহারাজ আটকে ছিল। শুধু উনি আটকাননি, তিনি ন্যায়ের প্রতিষ্ঠা করেছিলেন। তামিলনাড়ুতে তিরুভান্নামালাই আর সমুদ্র পেরুমল এই দুটি বিশিষ্ট মন্দির ছিল, যার প্রসিদ্ধতা সারা ভারতে ছিল। এগুলি ভেঙে লুণ্ঠন করা হয়েছিল। এই মন্দির ভাঙা পাথর দিয়ে মসজিদ বানানো হয়েছিল। ছত্রপতির মতো আমারও মসজিদ নিয়ে কোনো সমস্যা নেই। প্রত্যেক ধর্মের প্রতি ছত্রপতি শিবাজী মহারাজের ভরসা ছিল, কিন্তু কোনো এক ধর্মকে নিচু দেখিয়ে, মানুষের মনে ভয় দেখিয়ে ওপরওয়ালাকে খুশি করা যায় না। এটা শয়তানের কাজ। এটা ছত্রপতি শিবাজী মহারাজও জানতো। সেই জন্যে তিনি সেই মসজিদ ভেঙে সেখানে তিনি মন্দির তৈরি করেছিলেন। আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে এর প্রমাণ কোথায়? কর্ণাটক রাজ্যকাল সবিস্তার চরিত্রম পড়ে নিন, আপনার সামনেই প্রমাণ থাকবে। ছত্রপতি হিন্দাবি স্বরাজ্য স্বপ্ন দেখেছিলেন। সাধারণ মানুষ তো এই হিন্দু রাজ্য বলতেই ভয় পেতেন। এখনো কিছু মানুষ মনে করেন হিন্দু আইডেন্টিটি অ্যাকসেপ্ট করাটাই অনেক বড় পাপ। সেকুলারদের বোঝার তলায় আমরা আমাদের নিজেদের আইডেন্টিটিটাই মুছে ফেলছি। ছত্রপতি শিবাজী মহারাজ পরিষ্কার করে দিয়েছিল এই দেশ স্থানীয়দের, আমার আপনার সবার। এই দেশের সৌন্দর্য এটাই, আমরা সবাইকে স্বাগত জানাই। যারা এই স্বাগতকে রেসপেক্ট করে তারা এই দেশের নিজস্ব, আর যারা এই স্বাগতকে বিশ্বাসের জায়গা থেকে উল্টে এই দেশকে আক্রমণ করে তারা আমাদের শত্রু। ছত্রপতি শিবাজী মহারাজ সর্বদাই পরিষ্কার করে দিয়েছিলেন
সেই জন্যে আজও তাকে ম্যানেজমেন্ট গুরু মানা হয়। ওনার লড়াই সর্বদাই সত্যের পক্ষে ছিল। সেই জন্যে উনি কোনো যুদ্ধ জিতে যাবার পর কোনো মহিলাদের রেপ করতো না, ঘর লুটতো না, কোনো ক্ষেত নষ্ট করতো না। প্রত্যেক কাজ যেটা চোর লুটেরারা করে সেটা ছত্রপতি শিবাজী মহারাজ কোনোদিন করেননি। সেই জন্যই তিনি সত্যিকারের মানুষের রাজা ছিলেন। উনি এই দেশের সীমা, এই দেশের সংস্কৃতি, এই দেশের স্বাধীনতার জন্য পুরো জান লাগিয়ে দিয়েছিলেন। লর্ড মাউন্টব্যাটেন, যিনি ভারতের শেষ ভাইসরয় ছিলেন, তিনি বলেছিলেন শিবাজী যদি ইংল্যান্ডে জন্মগ্রহণ করতেন তাহলে গোটা বিশ্ব নয়, গোটা ইউনিভার্স জুড়ে রাজত্ব করতেন। হিটলার বলেছিলেন, আপনার যদি স্বরাজ্য চাই তাহলে শিবাজির মতন লড়তে শেখো। এছাড়াও ওনার শত্রু ঔরঙ্গজেব বলেছিলেন, ইয়ে আল্লাহ, আপনি আমাকে একজন শত্রু দিয়েছেন, নির্ভীক এবং ন্যায়পরায়ণ। দয়া করে তার জন্য আপনার স্বর্গের দরজা খোলা রাখুন, কারণ বিশ্বের সেরা এবং বিশাল হৃদয়ের যোদ্ধা আপনার কাছে আসছে। তো একটা প্রশ্ন আজকের ইতিহাসবিদদের, যারা আমাদের দেশের সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমাদের দেশের বাইরের হওয়া সত্ত্বেও ছত্রপতি শিবাজী মহারাজকে এতটা সম্মান দিতে পারে, তাহলে আমরা কেন পারি না? বিষয়টা হলো সেই সমস্ত মানুষ যারা ছত্রপতি শিবাজী মহারাজের ইতিহাস গভীরভাবে পড়েছে, তারা গুরুত্বটা বুঝতো। তারা লোকাল হিরো নয়, ন্যাশনাল হিরোই মনে করত। কিন্তু এখন তিনি জিতবেন না, এখন তিনি হারছেন। 2016 সালের আগে এনসিইআরটির বইতে ছত্রপতি শিবাজী মহারাজের স্রেফ একটা লাইন ছিল। গোটা বইতে একটা মাত্র লাইনেতেই সীমাবদ্ধ ছিল। এরপর অনেক প্রতিবাদ হয়, তারপর একটা মাত্র চ্যাপ্টার বইতে ঢোকানো হলো। এরপর অগ্রগতি বেশ ভালোই ছিল, কিন্তু ছত্রপতি শিবাজী মহারাজের যে জীবন কাহিনী, সেটা কি একটা মাত্র চ্যাপ্টারেতেই বোঝানো সম্ভব? আমরা ছত্রপতি শিবাজী মহারাজকে নিয়ে প্রতি বছর একটা করে ভিডিও বানাবো আর আপনাদের সামনে তুলে আনবো তার জীবনের এক এক মুহূর্ত। এই সব কাহিনী ইতিহাস টেক্সট বুক থেকে মিসিং। এই ভিডিওটি শুধুমাত্র ছত্রপতি শিবাজী মহারাজের জন্য নয়, এই ভিডিওটি সেই সব সমাজ পরিবর্তনকারীদের জন্য যারা সত্যিকারের ভারতকে পরিবর্তন করতে চেয়েছিল। আমাদের এডুকেশন সিস্টেমের সমস্যাগুলো কি আছে, চলুন কিছু ফ্যাক্ট বুঝি। আজ আলাদা আলাদা রাজ্য, আলাদা আলাদা ইতিহাস পড়ানো হয়। যে রাজ্যে যে রাজা ফেমাস, সেই রাজ্যে সেই বাচ্চারা সেই বিষয়ে ভালোভাবে জানে, কিন্তু রাজ্যের বাইরে গেলে আর কেউ কিছু জানে না। কোনো নাম শুনলে মনে হয় হ্যাঁ নামটা যেন চেনা চেনা লাগছে, কোনো মূর্তি দেখলে মনে হয় মূর্তিটা যেন চেনা চেনা। কোনো এয়ারপোর্ট বা রাস্তা সেখানকার লোকাল হিরোর নামে হয়ে থাকে, কিন্তু কি চাই আসে নাম কি রাখা আছে? নাম তো যে কোনো কারোরই হতে পারে, নাম তো ভিলেনেরও হতে পারে। যে নালন্দা বিশ্ববিদ্যালয়কে খিলজি ধ্বংস করেছিল, সেই নালন্দা বিশ্ববিদ্যালয়ের পাশে একটা স্টেশন আছে যার নাম বাখতিয়ারপুর। আর এটাই হয় যখন আমাদের ইতিহাস আমাদের জানা থাকে না। এস.এল. ভাইরাপ্পা বলেন, স্কুলের টেক্সট বুকেতে ফ্যাক্ট হতে হবে, আইডিওলজি নয়। প্রাক্তন পিএম ইন্দিরা গান্ধী 1960 সালে স্কুলের টেক্সট বুক রিভাইসের জন্য একটা কমিটি গঠন করে, যেখানে এস.এল. ভাইরাপ্পা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছিলেন। ঔরঙ্গজেব ও টিপু সুলতানের ব্যাপারে জানাটা জরুরি, কিন্তু অতটাই জরুরি তাদের কুকর্মের বিষয়ে এবং তার প্রভাব সমাজকে কিভাবে ধ্বংস করে দিয়েছিল সেই বিষয়েও জানাটা জরুরি। যখন এই সমাজ বিরুদ্ধ কুকর্ম কাজ টেক্সট বুকেতে তোলার কথা উঠেছিল, তখন এই কমিটিটাকেই বাতিল করে দেওয়া হয়েছিল এবং এটাকে অবজেকশনেবল মেটেরিয়াল বলে টেক্সট বুক থেকে সরিয়ে দেওয়া হয়। মানে আমাদের আক্রমণকারীদের সমাজ বিরুদ্ধ কুকর্ম কাজ পরিষ্কার করার জন্য আমাদের নেতারাই দায়িত্ব নিয়েছিল। আমার মনে হয় এই পরিষ্কার করার কাজ এখনও চলে আসছে। মনে রাখবেন, দেশের অর্ধেক ঝামেলা হওয়ার কারণ হলো ভারতীয়দের ভারতীয় ইতিহাস পুরোপুরি না জানার জন্য। তারা সামান্য কিছু জানলেও তার গভীরে সম্পূর্ণ সত্যটা তারা এখনও জানে না। আপনাদের মধ্যে কিছু মানুষের এটা মনে হতে পারে এটা তো পুরনো ঘটনা, টেক্সট বুক তো চেঞ্জ হয়ে গেছে, আজ তো ছত্রপতি শিবাজী মহারাজের সম্বন্ধে অনেকেই জানে। কিন্তু আপনারা ভুল। কিছুদিন আগে মহারাষ্ট্রের আকোলা শহরে একটা ঘটনা ঘটে। সেখানে ছাত্ররা ছত্রপতি শিবাজী এবং আফজল খানের মধ্যে লড়াইয়ের একটা নাটক প্রদর্শন করেছিল। এই ঘটনার পর কিছু ছাত্র অভিযোগ জানালো এটা আমাদের ধর্মীয় ভাবনাকে আহত করেছে। এই ঘটনার পর মামলা বেশ গরম হয়েছিল। আগে গিয়ে এই ঘটনা যাতে সাম্প্রদায়িক লড়াই ঝগড়া না হয়, সেই জন্য যে ছাত্ররা এই নাটক প্রদর্শন করেছিল তাদের মঞ্চে উঠে ক্ষমা চাইতে হয়েছিল। কিন্তু এই ক্ষমা চাইতে হবে কেন? যেটা ইতিহাসে সত্যিকারের ঘটা ঘটনা সেটা মঞ্চে প্রদর্শন করলে কি যায় আসে? পার্থক্য হয়।
কারণ আমরা আলাদা আলাদা ধর্মে আলাদা আলাদা ইতিহাস শেখাই, যাতে তাদের ধর্মীয় ভাবাবেগে কোনো আঘাত না আসে। আজ অবধি আমরা এই কথাটা বুঝতেই পারিনি যে সত্য লুকিয়ে ধর্মনিরপেক্ষ হওয়া যায় না। কেন আমরা আজও আলাদা আলাদা স্কুলে, আলাদা আলাদা রাজ্যে, আলাদা আলাদা বোর্ডে, আলাদা আলাদা ধর্মে আলাদা আলাদা ইতিহাস শেখাই? এই প্রশ্ন গুরুত্বপূর্ণ, কারণ ছত্রপতিকে মনে রাখাটাও গুরুত্বপূর্ণ। একজন মানুষ একবার নয় দুবার মারা গেছিলেন। একবার যখন সেই দুনিয়া ছেড়ে চলে যায়, আর দুবার যখন আমাদের স্মৃতি থেকে মুছে যায়। ছত্রপতি শিবাজি যখন 16 বছরের ছিল তখন স্বরাজ্যের স্বপ্ন দেখেছিল। আজ আমরা সেই স্বরাজ্যের অংশ। এখন আমাদের এই স্বরাজ্যকে মজবুত বানাতে হবে, গোটা দেশকে জুড়ে রাখতে হবে, আর এই কাজটা সহজ নয়। সেই জন্য যারা প্রথম স্বরাজ্যের কথা বলেছিল তাদের সম্বন্ধে গোটা দেশের বাচ্চাদের জানা জরুরি। আর এই কারণেই আমরা প্রতি বছর তাদের সম্বন্ধে ভিডিও বানাবো, প্রতি বছর নতুন নতুন কাহিনী শোনাবো। আমাদের মাধ্যমে 1% হলো পরবর্তী প্রজন্মকে জ্ঞান দেওয়ার চেষ্টা করব। যে দেশে জয়ের থেকে পরাজয়কে বেশি সেলিব্রেট করা হয়, যেখানে হিরোর থেকে ভিলেনের নাম বেশি পপুলার হয়, সে দেশ কখনোই আগে যেতে পারে না। আমাদের দেশের হিরোদের কাহিনী আপনাদের কাছে পৌঁছানোর দায়িত্ব আমাদের, আর ইতিহাসে হিরোকে ইতিহাস হওয়া থেকে আটকানোর দায়িত্ব আপনাদের।